আগের ক্লাসে এইচডব্লিউ গুলো ছিল, তার প্রবলেমগুলো বলো, কার কোনটা প্রবলেম হয়েছে বলো। স্যার কোশ্চেন গুলো একটু দেখাবেন, আমার বইয়ে তো চেঞ্জ, আমি আসলে বুঝতেছি না, মনে হয় আমি অন্যটা করছি। এই যে এই কয়টা শিক্ষার্থীর কাজ, এই কয়টা এইচডব্লিউ ছিল। আমি 5 নাম্বার আর 6 নাম্বার পারছি, আর হলো 1 নাম্বারের ওইটা আমার বইয়ে ছিল না, আর 2, 3, 4 আমি বুঝি নাই। আচ্ছা 2, 3, 4 বুঝো নাই। আচ্ছা এগুলো একটু থিওরিটিক্যাল জিনিস, হ্যাঁ, যদি আমি বুঝিয়ে দিব, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আর অন্যদের বলো, অন্যদের অবস্থা বলো। আর 4 নাম্বারটা একটু প্রবলেম আছে। 4 নাম্বারটা প্রবলেম আছে না? আচ্ছা এগুলো একটু থিওরিটিক্যাল কনসেপ্ট, স্যার বাট হ্যাঁ বলো। স্যার ওই যে উদাহরণ 2-এর D নাম্বার, ওইখানে মানে একটা অঙ্ক আছে যে অঙ্কের ওইখানে 50 ml 0.1 এম কোন অঙ্ক? অ্যামোনিয়াম আচ্ছা দাঁড়াও হাইড্রোক্সাইড, ওইটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে বুঝতে দাও, কোন জায়গায় বলছো, কোন অঙ্কে? 463 পেজ। হ্যাঁ না, আমারটার সাথে মিলতেছে না, তুমি উদাহরণ বল, উদাহরণ কত? 2। উদাহরণ হচ্ছে 2-এর বি। হ্যাঁ 2 এর বিতে কি হয়েছে বলো। স্যার ওইখানে হচ্ছে 50 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ওটা গুণ দিছে ফার্স্টে, 50 0.1 গুণ দিছে, এটা কিন্তু তো আমার দ্বারা আমি এই যে 1 অঙ্কটা খুঁজেই পাই না, উদাহরণ 2 তো আমার এটা মিলতেছে না। ওই গেল, হ্যাঁ এটা তো ওই যে 50 ml 0.1 এ প্লাস এল, তারপরে বা খাদ্য আমার সাথে করে মিশ্রণের মিলতেছে না। পিঙ্ক আচ্ছা মানে তোমরা অন্যরা আর অঙ্কটা বুঝতে পারছো, কোন অঙ্কটার কথা বলতেছে? আমি আসলে খুঁজে পাচ্ছি না। উদাহরণ 2 তো আমার সাথে এটা মিল। ঢাকা বুক হচ্ছে 17। ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 17। হ্যাঁ বলো, ঢাকা বোর্ড 17তে কি হয়েছে? এটা উদাহরণ না, এটা গিয়ে উদাহরণ 2 বলতে তো অন্য কিছু বোঝায়। হ্যাঁ বলো, এখন কি হয়েছে এটা বলো, বলো। স্যার এইখানে এই যে ফার্স্টে 50 ml 0.1 মোলার এটা তো গুণ দিছে, কিন্তু এইখানে 1 এম ইমেজ করো মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওইটা 1 ml 1 মোলার পাইছে কোথায়? আমরা দেখো এন ইকুয়াল টু যখন বিএস লিখি, মানে আয়তনটা, এই যে 50 ml আয়তন এবং ঘনমাত্রা 0.1 মোলার যখন গুণ করি, এই যে 50 গুণ 0.1 যখন গুণ করলাম, তখন এই যে 5 ml, এইটাই 5 ml 1 মোলারে রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পেরেছো? আয়তন এবং ঘনমাত্রা গুণ করার ফলেই ওইটা গিয়ে আমাদের আগে যে ঘনমাত্রায় থাকুক না কেন, সেটা 1 মোলার ঘনমাত্রায় রূপান্তরিত হয়ে যায়। কি বুঝতে পারছি? জি এখানে স্যার। দেখো প্রথমত কি আমাদের আয়তন 50 ml ছিল, ঘনমাত্রা 0.1 মোলার ছিল। এই দুইটার গুণফলই যখন গুণফল করব বা গুণ করব, তখন 5 ml হলো, সেই 5 ml 1 মোলারে রূপান্তরিত হয়ে যায়। মানে এখানে যে ইনফরমেশন দেওয়া ছিল 50 ml 0.1 মোলার, তো সেটাকে আমরা 5 ml 1 মোলারে রূপান্তরণ করতে পেরেছি। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আর কি টোটাল অঙ্কটাই বুঝতে প্রবলেম ছিল না এতটুকুই সমস্যা ছিল? স্যার এতটুকু প্রবলেম ছিল। ওকে, এরপর দেখো আমাদের 1 নাম্বার যে শিক্ষার্থীর কাজের যে 1 নাম্বারের সমস্যা ছিল 3টা। একের একে কি দেওয়া ছিল দেখো, একের একে লেখা ছিল যে 100 ml 0.1 মোলার CH3COOH প্লাস ছিল 50 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বলছে নিচের কোনটি বাফার দ্রবণ যুক্তি দিতে বলছে। এই যে মিশ্রণটা, এই মিশ্রণটা বাফার দ্রবণ কিনা সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। সো প্রথমত দেখো আছে কি, 100 ml 0.1 মোলার CH3COOH আছে। তো এখানেও দেখো N ইকুয়াল টু VS, এই যে মাত্র যেটা দেখালাম, আয়তন আছে কত 100 ml, ঘনমাত্রা আছে কত, ঘনমাত্রা আছে 0.1, তাহলে এখানে কত হবে 10 ml 1 মোলার অ্যাসিটিক অ্যাসিড হবে। ওকে,
এটাই অ্যাসিডের জন্য এই 1 মোলারে রূপান্তরণ করতে গেলেই হচ্ছে যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকবে সেই দুটো আমরা গুণ করব। তো সেই দুটো গুণ করে আমরা এটা পেলাম। আর আছে কি দেখো 50 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এক্ষেত্রে দেখো N=BS সূত্র যদি ইউজ করো তাহলে এখানে কত হবে, এখানে হবে গিয়ে 50 গুণ হচ্ছে 0.2, তাতে কত আসবে বলো, তাতে হচ্ছে 5 দুগুণে 10, তার মানে হচ্ছে 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আমরা এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা যদি হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি রিয়াকশন করি তাহলে দেখো এখানে এই অংশটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস হয়। তাহলে মাইনাসের সাথে প্লাস যদি যুক্ত করি CH3COONA আর কি পানি উৎপন্ন হয়। তাহলে এখন তুমি যদি সমতা করো দেখো সব কিছুই আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দ্যাট মিন্স এটাও 1 মোল, এটাও 1 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইডও বিক্রিয়ায় 1 মোল ব্যবহৃত হচ্ছে এবং অ্যাসিটিক অ্যাসিডও হচ্ছে বিক্রিয়ায় 1 মোল ব্যবহৃত হচ্ছে। তার মানে দেখো দুইটা সমান অনুপাতে কি বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। এখন এই যে দুইটা যে আমাদের হাতে ছিল, এটাও 10 ml ছিল, এটাও 10 ml ছিল, তাহলে এটাও 10 ml বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এটাও 10 ml বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কারণ এটা 1 মোল করলে এটাও 1 মোল হয়। তাহলে এখানে যে আয়তন বিক্রিয়া অংশগ্রহণ করবে এখানেও সেম আয়তন বিক্রিয়া অংশগ্রহণ করবে, দুইটাই আমরা কি পেয়েছি, সমান পেয়েছি। তাহলে দ্রবণে কোনো ক্ষার বা অ্যাসিড অবশিষ্ট আছে? অবশিষ্ট থাকে না। দ্রবণে অবশিষ্ট থাকে কিছু? অ্যাসিড CH3COOH বলো বা সোডিয়াম হাইড্রোক্সাইড বলো, কোনোটাই কিন্তু অবশিষ্ট থাকতেছে না। যেহেতু কোনোটাই অবশিষ্ট থাকতে আসে না, সুতরাং এটা বাফার দ্রবণ নয়, বাফার দ্রবণ নয়। দ্রবণে যদি কোনো কিছু এক্সট্রা বা কোনো কিছু এক্সট্রা থেকে যায় সেটা হতে পারে অ্যাসিড, হতে পারে ক্ষার। মনে করো এখানে আমাদের ক্ষারটা হচ্ছে গিয়ে আমাদের 10 ml এর জায়গায় 12 ml আসতো আর এটা 10 ml আসতো, তাহলে আমাদের এটা যেহেতু 1:1 অনুপাতে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাহলে এখানেও 10 ml বিক্রিয়ায় অংশগ্রহণ করলে এখানেও 10 ml করবে। তো এটা যদি 10 এর জায়গায় 12 থাকতো তাহলে 10 ml বিক্রিয়ায় অংশগ্রহণ করলে 2 ml অবশিষ্ট থাকতো। তাহলে অবশ্যই হচ্ছে কি ওই যে 2 ml অবশিষ্ট থাকলো সেজন্যই এটাকে তখন তুমি বাফার দ্রবণ বলতে পারতা। বাট এখন এখানে এটাকে আমরা বাফার দ্রবণ বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে কোনো কিছু মানে অবশিষ্ট নেই বা মানে সমান অনুপাতে বিক্রিয়া করেছে, তোমার হাতে কোনো দ্রবণই নেই। তো দ্রবণ যেহেতু নেই তাহলে আমরা এটাকে বাফার দ্রবণ বলতে পারবো না। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, জি স্যার। এরপর দেখো আমরা যদি 2 নম্বরের উদাহরণটা দেখি, 2 নম্বরে আছে কি 100 ml 0.1 মোলার CH3COONA প্লাস হচ্ছে 25 ml 0.1 মোলার HCl। এখন তুমি খেয়াল করো এখানে আমাদের আছে কি একটা লবণ আর এখানে আছে কি একটা তীব্র অ্যাসিড, তাই না? তাহলে বাফার দ্রবণ হতে হলে আমাদের কেমন অ্যাসিড হতে হবে? মৃদু অ্যাসিড হতে হবে বা এর ক্ষার হতে হবে এবং তার লবণ হতে পারবে। কিন্তু এখানে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার কোনোটাই কি আছে? তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও তুমি এখানে না করলেও হয়। এখানে দেখো তোমার ফার্স্ট অফ অল হচ্ছে কি এটা আছে কি একটা লবণ, এটা আছে কি একটা অ্যাসিড। আমরা বাফার দ্রবণের কন্ডিশন কি ছিল? অ্যাসিড প্লাস ওই অ্যাসিডের লবণ, ওই অ্যাসিডের লবণ থাকতে হয়, তাই না? এবং সেটা অবশ্যই মৃদু, তীব্র হতে পারবে না, তাহলে এটাকে আমরা বাফার দ্রবণ বলতে পারবো না। বুঝতে পেরেছি? তাহলে এই থিওরিটিক্যাল কথাগুলোই বলে দিবা যে এখানে হচ্ছে কি এটা একটা মৃদু লবণ এবং একটা হচ্ছে তীব্র অ্যাসিড, HCl হচ্ছে তীব্র অ্যাসিড, ঠিক আছে? তাহলে বাফার দ্রবণ হতে হলে একটা মৃদু অ্যাসিড বা একটা মৃদু ক্ষার থাকতে হবে এবং তার লবণ থাকতে হবে। কিন্তু এখানে দেখো আমাদের মৃদু অ্যাসিড নেই, এখানে যে অ্যাসিডটা আছে সেটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড, সুতরাং এটা বাফার দ্রবণ হবে না। এরপর দেখো 3 নাম্বার কনসেপ্টটা যদি এক্সপ্লেন করতে যাও, 3 নাম্বারে আছে কি 100 ml 0.1 মোলার NH3 প্লাস হচ্ছে 50 ml 0.1 মোলার HCl। এখন তুমি দেখো এই NH3-র সাথে যদি তুমি NH3-র দ্রবণ বলছে, দেখছো দ্রবণ মানে কি সেখানে পানি মিক্সড আছে, তো NH3-র সাথে যদি হচ্ছে আমরা H2 এর রিয়াকশন করি তাহলে NH4OH হবে, এটা হলো। এখন তুমি খেয়াল করো তাহলে এই যে
এটা আছে, এটা কি একটা মৃদু ক্ষার, এই মৃদু ক্ষারের সাথে আছে কি 100 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 ml 0.1, এটা দুটো গুণ করে এত ml 1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো গুণ করলে 10 হয়, 10 ml 1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা পেয়ে যাই। আর অ্যাসিড যেটা আছে, অ্যাসিড আছে কত দেখো 50 ml 0.1 মোলার HCl ইকুয়াল টু হচ্ছে 50 ইন্টু হচ্ছে 0.1 ml 1 মোলার HCl, এখানে হয় কত দেখো 5 ml 1 মোলার HCl হবে। ওকে, এখন দেখা যাচ্ছে এটা একটা তীব্র অ্যাসিড, এটা কিন্তু দুর্বল একটা ক্ষার, সো দুর্বল একটা ক্ষার কিন্তু এখানে ঠিকই আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে এই দুর্বল ক্ষারের সাথে যদি আমরা HCl এর রিয়াকশন করি তখন যে লবণটা উৎপন্ন হবে এই অ্যামোনিয়াম প্লাস এটা মাইনাস H প্লাস Cl মাইনাস, তো এর সাথে এই ক্লোরিনটা যুক্ত হয়ে NH4Cl উৎপন্ন হবে এবং H2 উৎপন্ন হবে। তাহলে এই লবণটাও কি দেখো দুর্বল লবণ, আর এখানে কি একটা দুর্বল ক্ষার আছে, তাহলে দুর্বল লবণ এবং ওই লবণের ক্ষারকে নিয়ে আমরা কি বাফার দ্রবণ প্রস্তুত করতে পারবো। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো, প্রথমটার সাথে এর দেখো ডিফারেন্সটা, এখানে দেখো দুইটা দেখো একই অনুপাতে বিক্রিয়া করছে, এটা 1 মোল নিলে এটা 1 মোল নিব, আয়তনের ডিফারেন্স আছে। তাহলে আমাদের হচ্ছে HCl যদি 5 ml বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও 5 ml বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাহলে দ্রবণে এক্সট্রা হচ্ছে 5 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে যাবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 ml অবশিষ্ট থাকবে দ্রবণে, অবশিষ্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা দ্রবণে থেকে যাচ্ছে, এর জন্যই দ্রবণটাকে তুমি বাফার দ্রবণ বলতে পারবা। আমরা বুঝতে পারছি কেন এটাকে আমরা বাফার দ্রবণ বলতে পেরেছি। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বলো বুঝছি কিনা? জি স্যার বুঝছি। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে 2-3 কি সবাই পারছো? বলো একটু 2-3 আমরা পারছি কিনা। না পারলে বলো। পারি না। ওকে, 2 নম্বরে কি বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে pH 5 বিশিষ্ট দুটি দ্রবণ, হ্যাঁ, যার একটা হচ্ছে HCl, অপরটি হচ্ছে বাফার দ্রবণ, ঠিক আছে। উক্ত দ্রবণদ্বয়কে কিভাবে তুমি শনাক্ত করবে? একটা দুইটা দ্রবণ, একটা হচ্ছে গিয়ে আমাদের HCl দ্রবণ আছে, আর একটা হচ্ছে গিয়ে কি বাফার দ্রবণ আছে, দুইটাকে তুমি কিভাবে আলাদা করবা? তো এটা খুবই নর্মাল একটা জিনিস। তুমি যদি হচ্ছে গিয়ে বাফার দ্রবণটা যদি তুমি আইডেন্টিফাই করতে চাও, বাফার দ্রবণের কনসেপ্টটা কী ছিল থিওরিটিক্যালি তুমি এক্সপ্লেইন করবা, যে ধরো pH এর মান কত বলছে 5 বলছে, তাহলে দেখো বাফার দ্রবণের কনসেপ্ট ছিল বাহির থেকে তুমি এক্সট্রা হাইড্রোজেন মানে অ্যাসিড অথবা এক্সট্রা ক্ষার যদি যোগ করো, এই দ্রবণের pH এর মান কি হবে 5ই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। যখন তুমি দেখলা দ্রবণের pH এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, তখন এই দ্রবণটাকে তুমি বাফার দ্রবণ বলতে পারবা। আর বলছে যে একটা HCl আছে, তাহলে HCl এর pH এর মান যদি হচ্ছে গিয়ে আগে থেকে যদি 5 হয়, pH এর মান যদি 5 হয় দ্রবণে, সেখান থেকে যদি HCl এখানে দেওয়া হয়, তো অবশ্যই সেখানে কি pH এর মানটা কি চেঞ্জ হবে, pH এর মান চেঞ্জ হবে। তা pH এর মানটা যখন চেঞ্জ হবে তখন তুমি বলতে পারবা যে এখানে HClটা আছে। আর pH এর মানটা যখন চেঞ্জ হবে না, মানে pHটা আনচেঞ্জ থাকবে, মানে pH এর মান 5 যেটা আছে সেখানে তুমি অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যেটাই তুমি যোগ করো না কেন, pH এর মানটা যদি ওই 5ই যদি থেকে যায়, তখন সেটাকে তুমি বাফার দ্রবণ বলতে পারবা। আমরা কি বোঝাতে পেরেছি? জি স্যার। 3 নম্বরে বলছে কি দেখো, 3 নম্বরে বলা হয়েছে যে অ্যাসিটিক অ্যাসিডের 0.1 মোলার জলীয় দ্রবণের pH এর মান 2.87 যদি হয়, তাহলে 100 ml ওই দ্রবণে 10 মিলিলিটার মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, তবে মিশ্র দ্রবণের pH এর মান 7-এর বেশি না কম হবে, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে তুমি যদি মিক্সড করো, তাহলে তুমি দেখো CH3COOH এর সাথে কি করবা, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ করবা,
মিশ্রণ করলে CH3COO প্লাস হচ্ছে কি H2O তৈরি হবে। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুমি যোগ করতেছো, এতে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্রতর, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। বাট এই যে অ্যাসিডটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে মানে মৃদ তাই না, বা দুর্বল, এজন্য একটু কম বিয়োজিত হবে। তাহলে এখন এখানে বলছে কি দেখো যে এখানে হচ্ছে এটা যদি যোগ করলে আমাদের হচ্ছে গিয়ে পিএইচ এর মান 7-এর থেকে বেশি হবে না কম হবে, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আগে দেখো পিএইচ এর মানটা, জলীয় দ্রবণের পিএইচ এর মান, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ এর মানটা কত 2.87 ছিল। এখন 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার কারণে ওখানে দেখো আমাদের 2.7 থেকে একটু বেশি বৃদ্ধি পাবে, কিন্তু সেটা অবশ্যই 7-এর থেকে কম হবে, বাট এর তুলনায় বৃদ্ধি পাবে। কারণ নর্মালি আমরা জানি কি আগে মনে করো 2.87 আছে, এখন বাইরে থেকে তুমি একটা যদি ক্ষার যোগ করো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্রতর ক্ষার যোগ করলে কি হবে, এই পিএইচ এর মানটা ঠিকই বাড়বে, কিন্তু এখানে যেহেতু অ্যাসিড আছে তাহলে অ্যাসিডিক ধর্মটাও তো একটু থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে অ্যাসিডের মানে পিএইচ এর মান যদি হচ্ছে গিয়ে 7-এর থেকে ছোট হয় তখন তাকে আমরা অ্যাসিডিও বলবো। তা যেহেতু এখানে অ্যাসিডিক আছে বা অ্যাসিড আছে, সুতরাং এখানে তুমি বাইরে থেকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগও করো তাতে আমাদের অ্যাসিডের পরিমাণের বা অ্যাসিডের ধর্মটা চেঞ্জ হবে না, অ্যাসিড অ্যাসিড হিসাবেই থাকবে, জাস্ট মানের হালকা চেঞ্জ আসবে। আমাকে বোঝাতে পেরেছি? জি স্যার। সেমভাবে 4 নাম্বার কোশ্চেনটাও একই রকম কোশ্চেন। দেখো তোমাকে বলছে NH3 জলীয় দ্রবণে NH4Cl যোগ করলে মিশ্র দ্রবণের পিএইচ এর মান NH3 পিএইচ এর মান অপেক্ষা বেশি না কম সেটা জাস্টিফাই করতে বলছে। তাহলে NH3 একটা কি, NH3 হচ্ছে কি একটা মৃদ ক্ষারক, তার মৃদ ক্ষারক হলে তার পিএইচ এর মানটা কি অবশ্যই 7-এর থেকে বেশি। তাহলে এখন তুমি যদি এখান থেকে একটা অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ যুক্ত করো, এটাও কি একটা ক্ষারের লবণ, তা ক্ষারের লবণ যোগ করলে পিএইচ এর মানের তেমন কোনো চেঞ্জ আসবে না। তাহলে পিএইচ এর মানের কোনো অপেক্ষা বেশি না কম হবে, অবশ্যই এটা যেহেতু একটা ক্ষার তাহলে আগের তুলনায় পিএইচ এর মানটা কি অবশ্যই বেশি হবে, গ্রেটার দ্যান 7 হবে। কারণ এখানে যদি ক্ষারের পিএইচ এর মান যদি ধরো 8 থাকতো, তাহলে এক্সট্রা আরেকটু ক্ষার যোগ করতেছো, তো 8-এর তুলনায় কি একটু পিএইচ এর মানটা কি বেড়ে যাবে, তাহলে অবশ্যই হচ্ছে পিএইচ এর মানটা এখানে বৃদ্ধি পাবে, সেটা তুমি বলতে পারো। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এবার বলো 5-6, 5-6 কি আমরা পারছি? হ্যাঁ স্যার। 5-6 হচ্ছে গিয়ে মূল অঙ্ক, এখানে আসার মতন মূল অঙ্ক হচ্ছে গিয়ে 5 নাম্বার এবং 6 নাম্বার, আর উপরে যেগুলো পড়লা এগুলো সবই হচ্ছে অনুধাবন কোশ্চেনের জন্য, মানে 2 মার্ক কোশ্চেনের জন্যই আসলে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো এরপর হচ্ছে আমাদের কয়টা 21টা কোশ্চেন আছে, বলো নেক্সট দিনের জন্য কয়টা কোশ্চেন নিবা? স্যার বলো। বলো 2 নম্বরটা একবার বুঝিয়ে দিবেন? 2 নাম্বারটা বলছে যে তোমার হচ্ছে এখানে HCl যোগ করলে এটা বাফার দ্রবণ হবে না কি, দ্রবণের পিএইচ এর মান চেঞ্জ হবে না কি হবে, এইসব জিনিস জানতে চাওয়া হয়েছে। তো বাফার দ্রবণের কনসেপ্টটা কি ছিল বলো? বাফার দ্রবণের কনসেপ্টটা ছিল যে এমন একটা দ্রবণ যেখানে আগে যে পিএইচ এর মান যেটা ছিল সেখানে বাইরে থেকে তুমি যদি এক্সট্রা অ্যাসিড বা ক্ষার তুমি যাই যোগ করো না কেন, ওই দ্রবণের পিএইচ এর মানের কোনো চেঞ্জ হবে না। মানে আগে যে পিএইচ যেটা ছিল, যেমন আগে পিএইচ এর মান ছিল 5, যদি তুমি বাইরে থেকে অ্যাসিড মানে হাইড্রোজেন প্লাস, অ্যাসিড বা ক্ষার, ক্ষার মানে ওএস, এই দুটোর যে কোনোটাই তুমি যোগ করো না কেন, দ্রবণের পিএইচ এর মান যদি আগে 5 ছিল এখনও 5ই থাকে, মানে আনচেঞ্জ থাকে, তখন তাকে আমরা বাফার দ্রবণ বলবো। আর যদি হচ্ছে HCl তুমি যোগ করো, HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড, তাহলে অবশ্যই বাফার দ্রবণ হচ্ছে গিয়ে আগে পিএইচ এর মান যেটাই থাকুক না কেন 5 ছিল তাই না, তাহলে 5 থেকে আমাদের পিএইচ এর মানটা কি হবে এখন চেঞ্জ হবে, কারণ অ্যাসিড হচ্ছে কি HCl হচ্ছে একটা অ্যাসিড, তাহলে এখানে পিএইচ এর মানটা কি আগে যেহেতু 5 ছিল এখন পিএইচ এর মানটা কি 5-এর থেকে কমে যাবে আরও, কারণ এক্সট্রা তুমি অ্যাসিড যোগ করতেছো, অ্যাসিডের ধর্মটা কি বাম থেকে ডানে যায় পিএইচ স্কেলের তাই না, তোমার মানে পিএইচ এর মানটা হচ্ছে কমতে থাকে, সুতরাং এখানেও হচ্ছে আমাদের কমতে থাকবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার বুঝছি। এখন বলো 5-6তে নেই, তার মানে হচ্ছে আমরা এখন SW দিতে পারি। এরপরে দেখো তোমার 21টা অঙ্ক আছে, 21টা অঙ্কের প্রথম 10টা মানে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত গাণিতিক সমস্যা নামে হচ্ছে গিয়ে টার্ম দেওয়া আছে। কোনগুলো একটু দেখাবেন?
গাণিতিক সমস্যার 1 থেকে 10 পর্যন্ত এরকম অঙ্ক আছে তোমাদের বইতে? হ্যাঁ স্যার, আছে আছে। তাহলে এই 1 থেকে 10টা হচ্ছে SW থাকবে, যেহেতু 21টা আছে বাকিগুলো অন্য দিন দিব। আচ্ছা ওকে, আমরা লাস্ট ক্লাসে কতদূর পড়েছিলাম? দ্রবণ তাপ পর্যন্ত পড়েছিলাম মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। দেখো একটু তোমরা বই দেখো, লাস্ট ক্লাসে আমরা কতদূর পড়েছিলাম। জি স্যার, দ্রবণ তাপ পর্যন্ত। স্যার আমার তো প্রবলেম ছিল হ্যাঁ বলো। স্যার, ওই যে তার আগের পেজে 473 পৃষ্ঠায় গিবস মুক্ত শক্তি বলতে কি বুঝাইছে এটা বুঝিনি। গিবস মুক্ত শক্তিটা বুঝো না? আচ্ছা, এখানে বলছি কি দেখো, গিবস মুক্ত শক্তি বলতে হলো মানে তাপগতীয় আপেক্ষক, অর্থাৎ স্থির চাপ, মানে চাপটা তোমার স্থির থাকবে ও তাপমাত্রা স্থির থাকবে, সংঘটিত কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া যার হ্রাসের মান থেকে বোঝা যায় যে বিক্রিয়ার আমাদের যে ডেলাইসের মান যে উৎপন্ন হবে তা ওইটা হ্রাস পেতে থাকবে। ওই হ্রাসের মান থেকে বোঝা যায় যে উক্ত সিস্টেমে তার পরিবেশের উপরে সর্বোচ্চ কী পরিমাণ নিট কাজ করে ব্যবহারযোগ্য কাজ সম্পাদনে সক্ষম। মানে হচ্ছে ধরো তোমার এই যে ডেলাইসের মান যেটা উৎপন্ন হবে, তা দেখা যায় যে তুমি বিক্রিয়া এভাবে সম্পন্ন করতে থাকলে ডেলাইসের মান কন্টিনিউয়াসলি কি নিচের দিকেই যেতে থাকে। তাহলে এভাবে নিচের দিকে যত যেতে থাকবে ডেলাইসের মানটা, তখন ওইটা থেকে বোঝা যাবে যে এই যে সিস্টেমে যে বিক্রিয়াটা যে একটা সিস্টেমে তো হচ্ছে, সিস্টেমের উপরে আসলে কি পরিমাণ কাজ, আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি এফএস না, এখানে বল প্রয়োগ করা হয়, ফোর্স হয়, পরমাণুগুলোর ভিতরে হচ্ছে কি গতিশীল থাকে, ছুটাছুটি করে, তো এখানে কি পরিমাণ কাজ সম্পূর্ণ হচ্ছে বা কি পরিমাণ নিট কাজ ব্যবহারযোগ্য হচ্ছে, সেটা কতটুকু করতে সক্ষম, সেইটা কি হচ্ছে সক্ষমতাটাকেই বলা হয় গিবস মুক্ত শক্তি। বুঝছো? জি স্যার। ওকে, এরপর দেখো আমরা হচ্ছে আজকে শিখবো প্রশমন তাপ বা এনথালপি। প্রশমন তাপ বা এনথালপি পড়ব। প্রশমন তাপ বা এনথালপি, ফার্স্ট অফ অল আমরা পড়ব প্রশমন বিক্রিয়া কি। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং ক্ষার এরা যখন পরস্পরের মাঝে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তখন তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলবো। প্রশমন বিক্রিয়ায় ডেলাইসের একটা কনস্ট্যান্ট ভ্যালু উৎপন্ন হয় -57.34 কিলো জুল পার মোল। এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়ায় এই তাপটা উৎপন্ন হবে, মানে এই মানে একটা যে কোনো বিক্রিয়ার জন্য আমাদের উৎপন্ন তাপ আছে বা কী পরিমাণ তাপ লাগে, এই প্রশমন বিক্রিয়ায় যে তাপটা লাগে সেটা হচ্ছে -57.34 কিলো জুল, এই পরিমাণ তাপ লাগে। এখন এই যে অ্যাসিড ক্ষারের আবার কি তীব্রতা অনুসারে ভেরি হতে পারে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হতে পারে, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার হতে পারে, আবার হচ্ছে একটা তীব্র একটা দুর্বল হতে পারে। এই রেঞ্জের জন্য পিআইসের দেখো আমাদের হচ্ছে যে ডেলাইসের মানের কিছু চেঞ্জ আসে। দেখো তোমার এখানে একটা চার্ট দেওয়া আছে, যদি অ্যাসিড হিসাবে HCl এবং ক্ষার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড নেই তখন পিএইচের মান কত হয় -57.34 কিলো জুল। যদি অ্যাসিড হিসাবে সালফিউরিক অ্যাসিড, ক্ষার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, দেখো অ্যাসিডটা চেঞ্জ করেছি তখনও দেখো 57.44, খুব সামান্য চেঞ্জ। এরপরে দেখো আমাদের জাস্ট এগুলো সবই হচ্ছে অলমোস্ট সেম, বুঝতে পারছি? তাহলে এখানে হচ্ছে সকলগুলোই হচ্ছে কি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের প্রশমন তাপ। এখন এটা কেন হয় দেখো, এই যে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, প্রথমত কি হয় এরা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানিতে পরিণত হয়। তাহলে এই যে দেখো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিয়োজিত করলে কি সোডিয়াম প্লাস OH মাইনাস হয়, HClটা বিয়োজিত করলে কি H প্লাস Cl মাইনাস হয়। এই দুটি দ্রবণকে একত্রিত করলে হাইড্রোজেন আয়ন কি করে, এই হাইড্রোজেন আয়নটা আয়নের সাথে যুক্ত হয়ে কি আমাদের পানি উৎপন্ন করবে। এই যে হাইড্রোজেন এবং এই হাইড্রোক্সাইডটা যুক্ত হয়ে কি পানি তৈরি করে, আর সোডিয়াম ক্লোরাইডটা কি আয়নিত অবস্থায় থাকে। তাহলে এই যে আয়নিত অবস্থায় থাকার কারণেই হচ্ছে গিয়ে বলছে কি দেখো, প্রশমনের ফলে উৎপন্ন সোডিয়াম ক্লোরাইড লবণটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য বিধায় জলীয় দ্রবণের সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, তাদের মধ্যে কোনো বিক্রিয়া সংঘটিত হয় না। প্রকৃতপক্ষে বিক্রিয়াটা হচ্ছে কি পানির যে তৈরি হয়, আমাদের লবণ পানি যে তৈরিটা হয়, ওই যে পানিটা তৈরি হয় হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড মিলে হচ্ছে আমাদের পানিটা তৈরি হবে। সুতরাং প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন তাপ হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়ন মিলিত হয়ে পানি উৎপাদনের জন্য হয়ে থাকে। সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকে সম্পূর্ণরূপে আয়নিত থাকে এবং সকল ক্ষেত্রে প্রক্রিয়া সংঘটিত হয় বলে তীব্র অ্যাসিড এবং ক্ষারের হচ্ছে মোটামুটিভাবে একটা ধ্রুব তাপ ধরে নেওয়া হয়। সেই ধ্রুব তাপটা হচ্ছে কত
-57.34 কিলোজুল পার মোল। এখন যদি তুমি দেখো অপার পেজে চলে যাও, যদি তুমি হচ্ছে একটা চেঞ্জ করো, অ্যাসিড খাতটা যদি চেঞ্জ করো, এখন তুমি অ্যাসিডটা যদি দুর্বল নাও CH3COOH প্লাস হচ্ছে তুমি খাতটা যদি হচ্ছে তীব্র নাও, তখন তুমি দেখো CH3COONA প্লাস হচ্ছে পানি। এখানে দেখো ডেলাইসের মানটা কত হলো, -55.2 কিলোজুল পার মোল। কেন হয়েছে, কেন দেখো আমাদের নর্মালি প্রশমন তাপের হচ্ছে ডেলাইসের মানটা কত জানি, 57.34 জানি, কিন্তু এখানে কমে কি হয়েছে দেখো -55.2 হয়েছে। কেন কমেছে, কারণ তুমি একটা পার্ট দুর্বল ব্যবহার করেছো, তুমি অ্যাসিডটা যেহেতু দুর্বল ব্যবহার করেছো, সেক্ষেত্রে আমাদের প্রশমন তাপটা হচ্ছে কি অবশ্যই কমে যাবে। এরপর আমরা যদি দুইটাই দুর্বল ব্যবহার করি, CH3COOH আর একটা নিলাম আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে হবে কি, এখানে আরও কমে যাবে, কারণ যেহেতু দুইটাই দুর্বল হয়েছে, 4 কিলোজুল পার। বুঝতে পারছো? এখানে দেখো আমাদের অ্যাসিটিক অ্যাসিড বলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলো, দুইটাই হচ্ছে, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল ক্ষার। যেহেতু দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের এখানেও কি হবে, এটা হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের কি বলে প্রশমন তাপটা হচ্ছে কমে যাওয়ার কথা এবং কমে যাবে। আমরা কি বুঝতে পারছি বলো? জি স্যার। আর একটা ব্যতিক্রমধর্মী জিনিস আছে, সেটা হচ্ছে এইচএফ এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা তোমার কোশ্চেনই দেওয়া আছে, পেছনের পেজে যাও। এটা যখন বিক্রিয়া করব তখন হবে কি, সোডিয়াম ফ্লোরাইড প্লাস হচ্ছে পানি। তো এখানে আমাদের প্রশমন তাপ কেএসপির মানটা হচ্ছে গিয়ে প্রশমন যে তাপটা আমরা পাবো ডেলাইসের মানটা হচ্ছে গিয়ে আমাদের কত হবে বলো, -68 পয়েন্ট কত জানি, -68 কিলোজুল পার মোল। এটা কেন হবে দেখো, নর্মালি আমরা জানি -57.34, বাট এখানে 68 কেন হলো? এর রিজনটা হচ্ছে এখানে যে অ্যাসিডটা তুমি ব্যবহার করছো, এইচএফ যে অ্যাসিডটা তুমি ব্যবহার করছো, এখানে যে আমাদের অ্যাসিডের জন্য দায়ী তো হাইড্রোজেন আয়ন, আর তোমার ফ্লোরিন মাইনাসটা তো ঋণাত্মক আয়ন, তাই না? তাহলে এই যে ফ্লোরিন মাইনাস আয়নটা আছে, এর আকারটা কি অনেক ছোট, আকার অনেক ছোট। তা আকার অনেক ছোট হওয়ার কারণে কি হয়, এর ভেতরে ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে অনেক বেশি থাকে, বুঝছো? তা ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব আমরা যখন ইলেকট্রন আসক্তি পড়েছিলাম তখনও পড়েছিলাম যে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে অনেক বেশি থাকে। যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি, সুতরাং এখানে হচ্ছে গিয়ে এর কেন্দ্রের প্রতি আকর্ষণ শক্তিটা বেশি, একে নর্মালি আমাদের ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়, এজন্য এটা চাইলেই আমরা হচ্ছে বিয়োজিত করতে পারবো না। এজন্য হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোফ্লোরিক অ্যাসিডের হচ্ছে আমাদের কি হয়, প্রশমন এনথালপির মান বা প্রশমন তাপের মানটা অন্যান্য মৌলের তুলনায় একটু বেশি হয়ে থাকবে, বুঝছো? একটু না, মোটামুটি ভালোই কিন্তু বেশি, প্রায় অলমোস্ট 10, 9 পয়েন্ট হচ্ছে গিয়ে কত, 9 পয়েন্ট হচ্ছে গিয়ে 7 34, তো তাহলে 7 না 66, 9.66 হচ্ছে গিয়ে আমাদের কিন্তু বেশি হচ্ছে এখানে ডেলাইসের মান। বলে এতটুকু বুঝছি কি না? রেসপন্স করো, এতটুকু বুঝছি আমরা? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। ওকে, এরপর দেখো আমরা বন্ধন শক্তি পড়বো। এসএসসি তো তোমরা এই পার্টগুলো পড়ে আসছো। বন্ধন শক্তি বলতে আমরা কি বুঝি, ধরো CH4 এর জন্য যদি গাঠনিক সংকেত আঁকো, তাহলে হচ্ছে এরকম হয় না গাঠনিকটা। এখন দেখো এখানে কি কার্বন হাইড্রোজেন বন্ধন আছে না, তা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে কয়টা, 4টা। এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে 4টা, এই কার্বন হাইড্রোজেন 4টা বন্ধন শক্তি, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান হচ্ছে কত, 414। তাহলে এভাবে দেখো, একটা কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি যদি 414 হয়, তাহলে 4টা কার্বন হাইড্রোজেনের বন্ধন কত, 4 গুণ 414। তো এটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তি, যে একটা অণু বা একটা পরমাণু একে অপরের সাথে যে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার কারণেই হচ্ছে এই ঘটনাগুলো হয়ে থাকে। যুক্ত হওয়ার কারণ মানে কি, এখন একটা বন্ধন তৈরি হয় এবং ওই বন্ধনটা কি হচ্ছে বন্ধন শক্তি বলা হয়। তাহলে এই বন্ধন শক্তির জন্য এখানে একটা বন্ধন, এটাকে যখন তুমি ভেঙে ধরো তুমি এই যে CH4 এর সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া করবা, তাহলে C এর পাশে হচ্ছে গিয়ে 4টা হাইড্রোজেন আছে, ক্লোরিন। এখন এই ক্লোরিনটা এখানে নিলা, হাইড্রোজেনটা এখানে নিলা, তখন কি হবে, HCH। এটা হয় না বলো?
তাহলে এখানে দেখো একটা ক্লোরিন কি আমাদের হাইড্রোজেনের জায়গায় দখল করলো না? করলো? জি স্যার। তাহলে আমাদের কি বন্ধন চেঞ্জ হলো? তাহলে এই যে দেখো বন্ধনটা এটা কি ভাঙতে হয়েছে না? বিক্রিয়কগুলো কি হয়, বন্ধন ভাঙতে হয়। তাহলে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি ডেল এর মানটা আমরা বের করার জন্য সূত্র হচ্ছে কি, তাহলে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে, কারণ আগে তো বিক্রিয়কের বন্ধন ভাঙবা, বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি মাইনাস হচ্ছে বন্ধন গড়ার জন্য বুঝছো? এখন এই উপরের বিক্রিয়াটাই যদি আমরা করতে যাই, দেখো CH4 Cl2, এটা থেকে আমরা কি পেলাম, CH Cl3 প্লাস H2, ঠিক আছে? জাস্ট একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন প্রবেশ করছে আর একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এখন এর জন্য ফার্স্ট অফ অল তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এর প্রত্যেকটার সমতা করতে হবে। সমতা করলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কে যা ছিল উৎপাদে তাই আছে। না, এখানে হচ্ছে গিয়ে 3, এখানে একটা ক্লোরিন যাবে। হ্যাঁ, তা উৎপাদকে হচ্ছে যা ছিল বিক্রিয়কে হচ্ছে কি তাই আছে। হাইড্রোজেন 4টা, না এখানে পানি কেন হবে, আমি তো এখানেই ভুল করছি, এই জন্যই আমার তো মিলতেছে না, এখানে HCl হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে কার্বন একটা, এখানে কার্বন একটা, হাইড্রোজেন 4টা, এখানে 3টা, এখানে একটা 4টা, ক্লোরিন 2টা, এখানে একটা, এখানে একটা, তাহলে সমতা করার দরকার হচ্ছে না। আর এখানেও দেখো তুমি হচ্ছে গাঠনিক সংকেত আঁকো, এটা হলো। এখন হচ্ছে প্রয়োজনীয় শক্তি ডেল এইচ এর নির্ণয়ের জন্য সূত্র ছিল বন্ধন ভাঙার জন্য, তাহলে বন্ধন ভাঙবা কার, এই বিক্রিয়কের বন্ধন ভাঙবা, তাহলে হবে কি 4 ইন্টু কার্বন হাইড্রোজেন প্লাস এটারও ভাঙবা Cl মাইনাস Cl। এখন গড়বা কোন, এগুলো হচ্ছে কি বন্ধন করতে হবে, তাহলে 3 ইন্টু কার্বন হাইড্রোজেন প্লাস 1 ইন্টু হচ্ছে কার্বন ক্লোরিন প্লাস হচ্ছে 1 ইন্টু HCl। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো প্রত্যেকটার জন্যই হচ্ছে বন্ধন শক্তি চার্টে দেওয়া আছে। এখন এই প্রত্যেকটার বন্ধন শক্তির জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিবা, আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সার পাবো হয়তো বা -99